বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃত নেতা মেজর আখতারুজ্জামানকে দলে নিয়েছে জামায়াতে ইসলামী। খুবই ম্যাচিওরড একটা সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু জামাতের মতো একটা দল এটাকে জানে না যে এই ভদ্রলোককে দলে নেওয়া খুবই সমস্যাপূর্ণ হবে। এটা এই কারণে না যে তিনি বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃত হয়েছেন, তার সাম্প্রতিক কর্মকাণ্ড, তার সাম্প্রতিক কিছু রেকর্ড অত্যন্ত নেগেটিভ এবং ইনি একটা মারাত্মক লায়াবিলিটি যে কোনো দলের জন্য। তারপর জামায়াত তাকে কেন দলে নিল আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশে আর সব দলের আচরণ আর জামায়াতের আচরণকে ভিন্নভাবে দেখতে হবে। অনেকে বলেন যে ওই দল এটা করেছে, সেই দল এটা করেছে, কিন্তু জামায়াতের আচরণ আর অন্য দলের আচরণকে আমি মেলাই না, মেলাতে দেব না। কারণটা অনেকবার বলেছি, আজও আবার বলবো। মানে আমি খুব ব্যক্তিগতভাবে অবাক হই যে একটা দল থেকে একজন মানুষ ৫ বার কীভাবে বহিষ্কৃত হয়। মানে বিএনপির কথা বলছি, মানে কতবার বহিষ্কৃত হলে তারা বুঝবেন যে ভদ্রলোককে দলে রাখা যাবে না। ৫ বার বহিষ্কৃত হয়েছেন এবং সম্ভবত সর্বশেষ হয়েছেন ২০২২ সালে। তিনি তার নিজের মতো করে চলেন, নিজের মতো করে কথা বলেন। আমরা যখন রাজনীতি করি তখন আসলে এটা পেরে উঠবো না, এটা আমাদের মনে রাখতে হবে। তো সব কিছুর পরও তিনি এটা করেছেন এবং ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নও পেয়েছিলেন। যাই হোক, বহিষ্কৃত হয়তো শৃঙ্খলা ভঙ্গের কারণে হয়েছেন, কিন্তু তার ইন্টিগ্রিটি নিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে দুটো প্রশ্ন আনবো যে কারণে উনি কোনো দলে বড় লায়াবিলিটি হওয়ার কথা। প্রথমটা হচ্ছে ২০২৪ সালের আমিডামি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্টিসিপেট করেছেন। শুধু সেটা না, তার এই যোগদানের পর অনেকগুলো ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তিনি শেখ হাসিনাকে আমার নেত্রী বলে দুর্দান্ত প্রশংসা করছেন। ১০ ভুজা দুর্গার সাথে তাকে তুলনা করে বলছে তিনি ১০ হাতে সব করছেন তার নেত্রী। এটা মারাত্মক রকম অন্যায়। এই যে আমরা আজকে শেখ হাসিনার সাথে কোলাবোরেটরদের কথা বলি যে তাদেরকে আমরা কেন রাখবো, জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে কি পারবে না, এই আলাপ আমরা কেন তুলি? কারণ তারা কোলাবোরেট করেছিল শেখ হাসিনার সাথে, নির্বাচনে গেছে। তো জনাব আখতারুজ্জামান তো নির্বাচনে গেছেন ২৪ সালের আমিডামি নির্বাচনে, তথাকথিত নির্বাচনে, তারপরও তাকে নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে আরেকটা টকশোর ক্লিপ, অনলাইন একটা টকশোর ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তিনি গায়ের জোরে সর্বোচ্চ শক্তি দিয়ে বলছেন আমাদের গণ অভ্যুত্থান করছে রাজাকাররা, মুক্তিযোদ্ধারা না, রাজাকাররা করছে। এবং ওটা নিয়ে বিভৎস একটা গালিগালাজপূর্ণ একটা ঝগড়াঝাটিও ওখানে হয়ে গেছে। তো সেই ক্লিপটাও ছড়িয়ে পড়েছে। তার মানে তিনি গণ অভ্যুত্থানে শেখ হাসিনার যে ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভ তিনি গণ অভ্যুত্থানের মধ্যে বসে বসে করছেন। এই ভদ্রলোককে জামায়াত ইসলামী নিল। মানে জামায়াত ইসলামের ক্যালকুলেশনটা কী হতে পারে? আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা। জামায়াত ইসলামী তার যেখানে যেখানে খুঁত আছে, জামায়াত ইসলামী ইসলামী রাজনীতি করবে, শরিয়া কায়েম করবে, সেটার কারণে তারা নজির স্থাপন করতে গিয়ে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছেন। আমি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাইব পরে। আবার তাদের মুক্তিযুদ্ধ নিয়ে অত্যন্ত অন্ধকার অতীত আছে, সেই কারণে মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান একজন মুক্তিযোদ্ধা, সুতরাং তাকে দলে নিতে পারলে সেই সমালোচনা খানিকটা কমাতে পারবেন বলে হয়তো বা তারা ভাবছেন। আমি আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আমরা খেয়াল করবো কাদের সিদ্দিকীকে নিয়েও তারা বেশ কিছুদিন খুবই গুরুত্ব দিয়েছেন। একসময় তাদের পত্রিকায়, তাদের টিভিতে প্রচুর যেতেন তিনি। তার চাইতে জরুরি কথা, এই ২৪-এর পর, গণ অভ্যুত্থানের পর তাদের ইফতার পার্টিতে গেছেন তিনি। অথচ গত ২৪-এর নির্বাচনের আগে কাদের সিদ্দিকী, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম, কিভাবে শেখ হাসিনাকে বন্টন ডেকে তার হয়ে কাজ করার জন্য আওয়ামী লীগে ঢোকারও চেষ্টা করেছিলেন। পেরে ওঠেন নাই, কিন্তু সেই চেষ্টা সমানে করেছেন। এই ভদ্রলোক অত্যন্ত বিতর্কিত, অত্যন্ত সুবিধাবাদী এই লোককেও জামাত ২৪-এর গণ অভ্যুত্থানের পরও মাথায় তোলার চেষ্টা করেছে। আখতারুজ্জামানের তুলনায় মুক্তিযুদ্ধের প্রশ্নে কাদের সিদ্দিকী আরও অনেক বড় ব্যাপার, একজন বীরুত্তম, অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, কিছু সমালোচনা থাকলেও মুক্তিযুদ্ধে তার। সো আমি ধারণা করি জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়েছে, মুক্তিযোদ্ধারা তার দল করে, জামায়াত করে, এই ব্যাপারটাই সামনে আনতে চেষ্টা করেছে। কিন্তু আসলে তো ওজন দিতে হয়। শেখ হাসিনার দোসরে পরিণত হওয়া ২৪-এর আগে গণ অভ্যুত্থানকে রাজাকার বলা একজন মানুষকে নিয়ে আমি ধারণা করি, আমি বিবেচনা করি জামায়াত একটা ডিজাস্টার করেছে। জামায়াত আসলে একটার পর একটা ডিজাস্টার করছে, তারা জোড়াতালি দেওয়ার চেষ্টা করছে। তাদের আসলে আমি দেখতে পাচ্ছি যে তাদেরকে নিয়ে যেটা, তাদের যে রাজনীতি, তাদের রাজনীতিটাকে তারা কীভাবে মানুষের সামনে আনবেন, কীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করবেন, সেই ব্যাপারে যেহেতু তারা লুকোছাপা করছেন, তারা ফর্মালি ঘোষণা করছেন না তারা শরিয়া কায়েম করবেন। আবার একই সাথে যেহেতু ইসলামী দল শরিয়া কায়েমের চাপ তাদের উপরে ভেতর থেকে বাইরে থেকে আছে, সমর্থকদের মধ্যে আছে, এইগুলোর ক্ষেত্রে আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি শরিয়ার কথা তারা বলেন, তার ক্ষমতায় যাওয়ার খোয়াব, তারা খোয়াব টপ দেখছেন, সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই নানা রকম টানা পড়ে সরে
তারা জাস্ট কতগুলো পিসমিল এখন একটা মনে হচ্ছে এটা করছি ওটা করছি এরকম স্টেপ নিতে যাচ্ছেন। জনাব আখতারুজ্জামানকে নেওয়া সেই রকম একটা স্টেপের পার্ট, একটা ডিজাস্টারাস পার্ট। জামাত ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ডিজাস্টার ঘটায়। আর আমি শুরুতে একটা কথা বলছিলাম, জামাত তার নীতি নৈতিকতার জায়গা থেকে সরে আসা আর অন্য বিএনপি, আওয়ামী লীগ বা অপরাপর দলগুলো সরে আসার মধ্যে একটা মেজর পার্থক্য আছে। বিএনপি সততা বিক্রি করে বেড়ায় না তাদের রাজনীতির জন্য। বিএনপি মধ্যে অসৎ লোকজন আছে, অসততা করে এমন মানুষ আছে, চাঁদাবাজি করে, দখলবাজি করে মানুষ আছে, তার সে রেকগনাইজ করে, সে বহিষ্কার করে। কিন্তু জামাতের মূল বিষয় হচ্ছে ইসলামী শাসনের কথা তো বলেই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সো যে দলটা আল্লাহর আইনের কথা বলে, সৎ লোকের শাসনের কথা বলে, সেই দলটা যখন এই ধরনের হিপোক্রেসি করে, সেই জিনিসগুলো বেশি প্রশ্ন তৈরি করবে। এই জন্য টোটকা দিয়ে তারা কিছু কিছু জায়গায় বুঝ দিতে পারলেও লং টার্মে জামায়াতের রাজনীতি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমি ধারণা করি। এটা নিয়েও বিস্তারিত কথা বলবো কখনো।